মেয়েটি লক্ষ্য করে তার দুই সন্তানের মধ্যে একজন একটু আলাদা। তার রয়েছে বড় বড় দাঁত, শিয়ালের মতো কান। এটা কি কোনো অসুখ, নাকি এর পিছনে রয়েছে বাচ্চাগুলির বাবার কোনো গোপন রহস্য? ডিমন আর মানুষে কি কখনো ভালোবাসা হতে পারে? সেই নিয়েই বেশ ইন্টারেস্টিং একটা রোমান্টিক ড্রামা আজকে শেয়ার করব। তাহলে চলো আজকের এক্সপ্লেনেশন শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান চরিত্র সারাকে দেখতে পাই, এবং সারার সাথে আমরা তার দুই সন্তান বার্ড এবং লাইকে দেখতে পাই। তার মেয়ের নাম ছিল বার্ড এবং তার ছেলের নাম ছিল লাই, এবং সে তার সন্তানদের নিয়ে একটি ডাক্তারের কাছে এসেছিল। এবার সারা তো ডাক্তারকে বলে যে তার মেয়ে বার্ড বলতে গেলে প্রতিদিনই প্রায় একটা করে চিকেন খেয়ে নিচ্ছে, যেটা একটু অস্বাভাবিক। সে সবসময় খিদে পায় কর। তার দাঁতগুলিও বেশ অন্যদের থেকে আলাদা। সে কুকুরদের দেখলেই প্রচন্ড ভয় পায়। তার কি কোনো বড়সড় রকমের অসুখ হয়েছে? এবং ডাক্তার তো চেক আপ করে বলে যে আমার মনে হয় না এটা কোনো অসুখ। আমার মনে হয় যে ও এরকমই, মানে ও আসলে হাফ ফক্স ডিমন। এবার সারা তো বলে ওঠে যে ফক্স ডিমন সেসব আবার সত্যিকারের হয় নাকি? এবং তখনই বার্ড একটা অদ্ভুত কাজ করে। ওই ডাক্তারখানাতেই একটি পাখির খাঁচা রাখা ছিল, এবং বার্ড কেবলমাত্র তার দৃষ্টিশক্তির সাহায্যেই পাখিটাকে সেখানেই মেরে ফেলে। এবার ডক্টর তো তখনই বলেন যে এবার তো আমি 100% শিওর যে বার্ড একজন ফক্স ডিমন। তুমি হয়তো জানো না, 3000 বছর পূর্বে এই ফক্স ডিমনদের সংখ্যা অনেক বেশি ছিল, এবং বলা যায় তাদের একটা নিজস্ব ক্ল্যান ছিল। কিন্তু এখন তাদের সংখ্যা কমে যাওয়ায় তারাও মানুষদের মধ্যেই মিশে গেছে। তাই তুমি সহজে বুঝতে পারবে না যে কে ফক্স ডিমন। এবার সারার তো তখনই মনে পড়ে যায় সেই দিন থেকে 6 বছর আগের কথা, এবং তার মনে পড়ে যে সে একদিন খুবই ড্রাঙ্ক অবস্থায় একটি জঙ্গল মতো জায়গা দিয়ে যাচ্ছিল, এবং সেখানেই সে একটি বরফের বিছানার উপর দেখতে পায় ফেলিক্সকে, যে কিনা একজন ফক্স ডিমন ছিল। কিন্তু সারা তখন ড্রাঙ্ক ছিল বলে সে বুঝতে পারেনি যে ফেলিক্স ফক্স ডিমন নাকি কি। এবার ফেলিক্স তো সেখানে বসে তার তপস্যা বা তার কাল্টিভেশন করছিল, এবং তখনই সারা সেখানে গিয়ে পড়ে। এবং সারা তো ফেলিক্স এতটাই হ্যান্ডসাম সেটা দেখে আর কন্ট্রোল করতে পারে না, এবং সে ফেলিক্সকে কিস করে এবং ফেলিক্সের তপস্যা ভঙ্গ করে। এবার পরের দিন সকালবেলা উঠে সারা সেখান থেকে চলে যায়, কারণ সারা আশেপাশে কাউকে দেখতে পায় না। কিন্তু সেখানে আমরা ঝোপের মধ্যে ফেলিক্সকেও দেখি। সে তার শিয়াল রূপে ছিল, এবং শিয়াল রূপ থেকে সে তার মানুষ রূপে ফিরে আসে। ফেলিক্স বুঝতে পারে যে তার মধ্যে যে ইনার এলিক্সারটা ছিল, মানে বলা যায় তার যে প্রাণ ভোমরাটা ছিল, সেটাই কিস করার সময় সারার মধ্যে চলে গেছিল। এবার সারা তো ততক্ষণে উঠে সেখান থেকে চলে গেছে। তাই ফেলিক্স মনে মনে ঠিক করে নেয় যে যে করে হোক সারাকে খুঁজে বার করতে হবে। কিন্তু সে এত বছরে সারাকে খুঁজে পায়নি। এবার আবার আমরা বর্তমান সময়ের দৃশ্য দেখতে পাই, এবং ডক্টর তো সারাকে বলে যে এটা ওর বাবার জন্যই হচ্ছে। সুতরাং যে করে হোক তুমি ওর বাবাকে খুঁজে বার করো। হয়তো ওর বাবাকে খুঁজে পাওয়া গেলেই এই সমস্যার সমাধান হবে। এবার সারা তো তখনই ওই ডক্টরকে বেশ খানিকটা টাকা দিয়ে বলে যে ডক্টর, আপনি প্লিজ এই সিচুয়েশনটার কথা, মানে বার্ডের যে এরকম একটা ব্যাপার আছে সেটা কাউকে বলবেন না। যদি এটা জানাজানি হয়ে যায় তাহলে সায়েন্টিস্টরা ওকে নিয়ে টানাটানি করবে। এবার ডক্টর তো টাকা পেয়ে খুশি হয় এবং তাকে কথা দেয় যে এই কথা সে কাউকে বলবে না। এবং ডক্টরটি তখনই বলে যে আমি কিন্তু চিকিৎসার পাশাপাশি ভাগ্য গণনাও করতে পারি, এবং একটা গণনা আমি করে তোমাকে এখনই বলছি। তুমি যে ব্যক্তিকে খুঁজছো সেই ব্যক্তি সেংসি গ্রুপের সাথে জড়িত। এবার সারা তো সেংসি গ্রুপের নাম শুনে একটু অবাকই হয়, কারণ সে আগামীকাল থেকে এই গ্রুপেই একটি নতুন চাকরিতে জয়েন করতে যাচ্ছিল। এবার আমরা অপর দিকে আমাদের ফক্স ডিমন ফেলিক্সকে দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে বাটলার লি তার কাছে আসে এবং বলে যে স্যার, নতুন মেয়েরা এসেছে আপনার সাথে দেখা করতে। আপনি যাকে খুঁজছিলেন সে কি এদের মধ্যে কেউ? আসলে ফেলিক্স ওই দিনের পর থেকে নানা রকম মেয়েদের মধ্যে খোঁজার চেষ্টা করতো যে সেই মেয়েটা, মানে সারা সেখানে আছে কিনা। এবার এখানে তো আমরা তিনজন মেয়েকে দেখতে পাই যারা কিনা ফেলিক্সের সাথে দেখা করতে এসেছিল, এবং ফেলিক্স তখনই তাদের ঘুরে দাঁড়াতে বলে এবং তাদের হাত থেকে এক ফোঁটা রক্ত নিয়ে পরীক্ষা করে। আসলে ফেলিক্সের মনে ছিল না যে ওই মেয়েটাকে কেমন দেখতে, কিন্তু ফেলিক্সের ওই মেয়েটার গায়ের এবং রক্তের গন্ধটা মনে ছিল, কারণ ফেলিক্স তো একজন ফক্স ডিমন ছিল। ফেলিক্স বুঝতে পারে যে এই তিনজনের মধ্যে তার সেই মেয়েটা নেই। এবার আমরা পরের দিন সারাকে দেখতে পাই যে কিনা তার নতুন অফিস জয়েন করেছিল। এবার সারাকে তো অফিসের একজনই তার ডিপার্টমেন্টে অ্যালার্ট করে দেয়, এবং তাকে প্রজেক্ট ডিপার্টমেন্টে কাজ দেওয়া হয়েছিল।
এবং সেই মেয়েটি সারাকে বলে দেয় যে দেখো, তুমি সারা অফিসে যে কোনো জায়গায় যেতে পারো, কিন্তু আমাদের প্রেসিডেন্টের রুমের সামনে কিন্তু একদমই যাবে না। এবার সারা তো বলে যে ঠিক আছে, এবং তখনই তাদের অফিসে এন্ট্রি নেয় ফিলিক্স, মানে কিনা সেংসে গ্রুপের প্রেসিডেন্ট। এবার ফেলিক্স আর সারা একে অপরকে দেখে, এবং সারার তো এক মুহূর্তের জন্য মনেও হয় যে কি চেনা চেনা লাগছে, কিন্তু তার পরেও সারা পুরোপুরি মনে করতে পারে না, কারণ সেই রাতের ঘটনা তো তার তেমনটা মনে ছিল না। এবং ফেলিক্স তখনই জিজ্ঞাসা করে যে এই মেয়েটা কি নতুন জয়েন করেছে, ও কোন ডিপার্টমেন্টে রয়েছে, ওকে এক্ষুনি আমার সেক্রেটারি পজিশনটা দিয়ে দাও। এবার এই কথা শুনে সারা তো অবাকই হয় যে প্রথম দিন এসে সে একেবারে সেক্রেটারি হয়ে গেল। এবং তার কলিগটিও তো বলে যে সত্যিই তুমি লাকি, কারণ মিস্টার ফেলিক্সের সেক্রেটারি হওয়ার জন্য মেয়েরা রীতিমতো মারামারি করে, সেখানে তুমি প্রথম দিন এসেই সেক্রেটারি হয়ে গেলে। এবার আমরা দেখতে পাই যে সারা তো ফেলিক্সের জন্য চা বানাচ্ছিল, এবং ফেলিক্সের চা বানানোর একটা বিশেষ পদ্ধতি ছিল, সে কিন্তু যে কোনো রকমের চা খেত না। যাই হোক, এবার সে যখন চা বানাচ্ছিল তখনই সেখানে ফেলিক্সের যে এক্স সেক্রেটারি ছিল সেই মেয়েটি, অর্থাৎ বেটি হাজির হয়, মানে যাকে সরিয়ে সারাকে সেক্রেটারি বানানো হয়েছিল সেই মেয়েটি। এবার বেটি তো এসেই সারার হাত থেকে চায়ের কাপ ফেলে দেয়, এবং সে বলতে থাকে যে তুমি কে হে, তোমার এত সাহস হয় কি করে যে তুমি আমার জায়গা নেওয়ার চেষ্টা করছো? প্রায় 3 বছর এই অফিসে চাকরি করার পর আমি সেক্রেটারি পজিশনটা পেয়েছিলাম, কিন্তু তুমি আসার পর প্রথম দিনই আমাকে সরিয়ে দেওয়া হলো। এবার সে তো সারাকে ধাক্কা মারতে চায়, কিন্তু উল্টে সারাই তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, এবং পড়ে যাওয়ার সময় তার গায়ে একটা কাঁচের টুকরো ফুটে গেছিল, মানে চায়ের যে গ্লাসটা ভেঙে গেছিল সেটারই একটা টুকরো। এবার সারা তো তখনই বলে ওঠে যে নড়াচড়া করো না, আমি কাঁচটা বার করে দিই। এবং সে ওই কাঁচটা তার জামা থেকে বার করে দেয়। এবার মেয়েটি তো আহত হয়ে সেখান থেকে চলে যায়, এবং তারপরই সেখানে ফেলিক্স আসে। এবার সারার হাতে তখন ওই বেটি মেয়েটির রক্ত লেগেছিল, এবং ফেলিক্স ভাবে যে এটা হয়তো সারারই রক্ত, কিন্তু ফেলিক্স তো গন্ধ শুকে বুঝতে পারে যে না, এটা সেই রাতের মেয়েটার রক্তের গন্ধ নয়, তার মানে এই মেয়েটা নিশ্চয়ই সেই মেয়ে নয়। বা সারা তখনই বলে ওঠে যে স্যার, আমি এক্ষুনি আপনাকে আর এক কাপ চা বানিয়ে দিচ্ছি। এই বলে সে আরো এক কাপ চা বানাতে যাচ্ছিল, কিন্তু তখনই তার টেবিলের উপরে একটি কাঁচের টুকরো থেকে সারার হাত কেটে যায়, ফলে সারার নিজের রক্ত বেরিয়ে আসে। এবার ফেলিক্স তো এই রক্তের গন্ধটা চিনতো। এবার তখনই তো সারার কাছে তার বাড়ির লোকের কল আসে, এবং তারা সারাকে একজনকে বিয়ে করার কথা বলছিল। এবার সারা তো চেঁচিয়ে ওঠে যে না, আমি তো কতবার বলেছি যে আমি কোনো রকম ব্লাইন্ড ডেটে যাব না। এবার তখনই ফেলিক্স জিজ্ঞাসা করে যে কি, তুমি কি কারোর সাথে ডেটে যাওয়ার কথা ভাবছো? এবার সারা তো তখনই বলে ওঠে যে আমার দুটো 5 বছরের বাচ্চা রয়েছে, আমি আর কার সাথে ডেটে যাব? এবার ফেলিক্স তো তখনই বলে ওঠে যে হ্যাঁ, বাচ্চা? কিসের বাচ্চা? এবং সারা তখনই মনে মনে ভাবে যে বাচ্চা বললে উনি এত অবাক হলো কেন? এমন তো না যে এই অফিসে ম্যারিড মহিলাদের কাজ করা নিয়ে কোনো রকমের সমস্যা আছে। বিশেষত ওরা যদি জানতে পারে যে আমার কোনো স্বামী নেই, সেটা দিয়ে যদি কোনো ইস্যু হয়। তাই জন্য সারা বলে ওঠে যে হ্যাঁ, বাচ্চা, মানে কুকুরের বাচ্চা। আমার দুটো কুকুরের বাচ্চা আছে, তো তাদেরকে আমি খুব ভালোবাসি, তাই আমি এখন বিয়ে ঠিয়ে করার কথাও তো ভাবছি না। এবং ফেলিক্সও তো মনে মনে ভাবে যে এমনিতেও যে একজন সাধারণ মানুষ, সে কখনোই একটা ফক্স ডিমনের সন্তানের জন্ম দিতে পারবে না, সুতরাং আমারই নিশ্চয়ই কিছু একটা ভুল হচ্ছে। এবার সারা তো তখনই সেখান থেকে চলে যায়, কিন্তু ফেলিক্সের মনে তখনও সন্দেহ হচ্ছিল। তাই সে বাটলার লিকে কল করে বলে যে সারার বাড়ির ঠিকানা কোথায় সেটা খোঁজ নিয়ে জানতে। সে নিজে গিয়ে দেখবে যে ব্যাপারটা কি। এবার সারা তো অফিস সেরে বাড়ি ফিরে আসে, কিন্তু বাড়ি ফিরতেই তার 2 সন্তান তাকে জড়িয়ে ধরে, এবং তারা বলে যে মা দেখো না, ওরা আবারও আমাদের জ্বালাতন করতে চলে এসেছে। এবং সেখানে আমরা সারার মা, বাবা এবং তার ভাইকে দেখতে পাই। সারার ভাই তো বলে ওঠে যে কি ব্যাপার সারা, কিছু মাস হয়ে গেল তুমি আমাদের টাকা দিচ্ছ না। তাছাড়া শুনলাম তুমি নাকি নতুন একটা বড় অফিসে চাকরি পেয়েছো, তো তাড়াতাড়ি আমার বিয়ের জন্য একটা গাড়ি আর দেনমোহরের টাকাটা দাও। এবার সারা তো বলে ওঠে যে তোমাদের টাকা দেব, তোমাদের সাথেই আমার কোনো সম্পর্ক নেই। আমি প্রেগনেন্ট অবস্থায় তোমরা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছিলে। গ্র্যান্ডমা লিন যদি না থাকতো তাহলে আজকে তো আমি বেঁচেই থাকতাম না। তারপরেও তোমাদের সাহস হয় কি করে যে তোমরা আমার থেকে টাকা চাইছো? এবার তার বাবা তো তাকে নানা রকমের বাজে বাজে কথা বলতে থাকে যে তোমার লজ্জা করে না? তুমি কোন একটা জঙ্গলি লোকের সাথে এই বাচ্চা দুটো জন্ম দিয়েছো, তারপরেও তোমাকে আমরা বাড়িতে রেখে দেবো?
এবং সারার সৎমা বলে যে তারপরেও তো আমরা তোমার জন্য একটা পাত্র দেখেছি এবং সে খুবই বড়লোক পাত্র। তুমি তো তার সাথেও ব্লাইন্ড ডেটে যেতে রাজি হচ্ছ না। সে তো তোমার সাথে বিয়ের জন্য আমাদের ভারী মোটা অঙ্কের টাকা দেবে। এবার সারা তো তখনই বলে ওঠে যে তুমি আমাকে বিয়ে দিয়ে সেই টাকা নিয়ে ভাইয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করছো। তোমরা এখনই বাড়ি থেকে যাবে নাকি আমি পুলিশে ফোন করব। এবার সারার ভাই তো তখনই ফোনটা কেড়ে নেয় এবং সে বলে ওঠে যে সারা, এত অকৃতজ্ঞ হয়েও না। আমার বাবা-মা তোমার এতদিন দেখভাল করেছে। এখন তোমাকে যদি ওই বুড়োটার সাথে বিয়ে করতে হয় তাহলে করবে। সেই টাকাটা দিয়ে আমি অন্তত নিজের বিয়েটা তো দিতে পারবো। এবার সে তো সারার হাত ধরে টানাটানি করছিল এবং তখনই বার্ড আর লাই সারাকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু সারার ভাই লাইকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং লাই তো তখনই তার বোনকে বলে যে বা এবার তোমার খেলা দেখাও। এবং বার্ড তো তখনই এক ধাক্কা মেরে সারার ভাইকে ফেলে দেয়। আসলে বার্ডের দেহে অন্যান্য এই সমবয়সী বাচ্চাদের থেকে অনেক বেশি শক্তি ছিল এবং সে তো গিয়ে সারার ভাইকে আচ্ছা করে কামড় দিতে শুরু করে। এবার তখনই তো সারার সৎমা সেখানে চলে আসে এবং সে সারাকে ঠাস করে এক চড় মারে। এবং এই দৃশ্য দেখিয়ে বার্ড তো রাগে ফুঁসতে থাকে এবং এই রাগের ফলে বার্ডের চেহারা পরিবর্তন হয়ে যায়। তার কানে শিয়ালের মতো শিং বেরিয়ে আসে, তার দাঁতগুলিও বদলে যায় এবং তার ৯টা লেজ আমরা দেখতে পাই। সে তো রীতিমতো হাওয়ায় ভাসছিল এবং সে রেগে মেগে বলে ওঠে যে তোমাদের এত সাহস হয় কি করে, তোমরা আমার মায়ের গায়ে হাত তুলছো। এবার এইসব ঘটনা যখন সারার বাড়িতে হচ্ছিল ততক্ষণে সেখানে কিন্তু ফেলিক্সও চলে এসেছিল সারার খোঁজে। এবং সে যখন সারার ফ্ল্যাটের নিচে দাঁড়িয়েছিল তখনই সেখান থেকে সারার সৎ মা এবং পরিবার দৌড়ে দৌড়ে ভয় পেয়ে পালিয়ে যায়। এবার ফেলিক্স তো সেখানে গিয়ে বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল রয়েছে, কারণ সে একটা ফক্স ডিমনের গন্ধ পাচ্ছে। তাহলে কি এখানে কোনো ফক্স ডিমন রয়েছে? এবার অপরদিকে আমরা দেখতে পাই যে বার্ড তো তার শক্তির সাহায্যে শয়তানগুলোকে তাড়িয়ে দিয়েছিল, কিন্তু তার কান আর লেজ কিন্তু তখনও নর্মালের মতো হয়নি। এবার বার্ড তো বলছিল যে মা, আমাকে এরকম দেখতে তোমাদের থেকে আলাদা, তুমি কখনো আমাকে দূরে সরিয়ে দেবে না তো? এবং তার মা তো বলে যে তুমি কোনো চিন্তা করো না, তুমি যেমনই হও না কেন তুমি তো আমার বাচ্চা, আর আমি সব সময় তোমাদের দুজনকে প্রোটেক্ট করব। এবং লাই মানে বার্ডের ভাইও তো তাকে ভীষণ ভালোবাসতো। এবার এইসব যখন হচ্ছিল ততক্ষণে তো ফেলিক্স তাদের ফ্ল্যাটের বাইরে চলে এসেছিল, কিন্তু বারবার নক করার পরেও সারা দরজা খোলে না। এবং ফেলিক্স তো তখনই তার জাদুর ক্ষমতার সাহায্যে সারার ঘরের ভিতর ঢুকে আসে। এবার সারা তো তখনই একটা ছুরি হাতে বেরিয়ে আসে যে কে আমার বাড়িতে ঢুকলো, এবং সে দেখে যে সেখানে ফেলিক্স এসেছে। এবার ফেলিক্স তো তখনই বলে ওঠে যে না না, আসলে অনেকবার দরজা নক করার পরও তুমি খুলছিলে না, তাই জন্যই আমি ভেতরে ঢুকে আসি। কিন্তু তুমি ছুরি হাতে কি করছো? এবং সারা তো তখনই বলে যে আসলে আমি ঘুমিয়ে গেছিলাম, কিন্তু হঠাৎ করে মাঝরাতে ঘুম থেকে উঠে আমার খিদে পেলো, তাই আমি একটুখানি রান্না করছিলাম। তুমি কিসের জন্য এখানে এসেছো? এবার ফেলিক্স তো সারার ঘরে ঢোকার পর আর কোনো ফক্স ডিমনের গন্ধ পাচ্ছিল না, তাই ফেলিক্সের একটু অদ্ভুত লাগে। এবং সারা তো তখনই এক বাটি রসুন ফেলিক্সের সামনে নিয়ে এসে বলে যে এই দেখো, আমি রসুন দিয়ে একটুখানি গার্লিক চিকেন বানাচ্ছিলাম, তুমি খাবে নাকি? এবং ফেলিক্স তখনই বলে যে না না, আমি এসব খাবো না। কিন্তু সারা, তোমাকে আমার একটা প্রশ্ন করার আছে, তুমি কি আমার পার্টনার হতে চাও? এবার সারা তো মনে মনে ভাবে যে এই আবার কেমন কথা, তুমি কি মজা করছো? এবং ফেলিক্স বলে যে না, আমি মজা করছি না, আমি সিরিয়াসলি বলছি, তুমি যদি চাও তাহলে এক্ষুনি আমি তোমাকে বিয়ে করে নিতে পারি। এবার সারা তো মনে মনে জিলিপির প্যাচ ফেলে ফেলে এবং সে ভাবে যে ফেলিক্স নিশ্চয়ই তার পরীক্ষা নিচ্ছে। যেহেতু ফেলিক্সের সব মহিলা কর্মচারীরা তার ঘনিষ্ঠ হতে চায়, তাই জন্য নিশ্চয়ই ফেলিক্স তার পরীক্ষা নিচ্ছে যে সারার মনে কি আছে। এবং সারা তো তখনই বলে ওঠে যে বস, আমি প্রতিজ্ঞা করে বলছি যে আমার আপনার জন্য মনের মধ্যে কোনো কিচ্ছু নেই। আমি কেবলমাত্র ভালোভাবে কাজ করতে চাই, ভালোভাবে টাকা কামাতে চাই। আমি কেবলমাত্র চাকরি করার জন্যই এখানে এসেছি। এবং ফেলিক্স তো তখনই বলে যে ঠিক আছে, তুমি একটা দিন অফ নাও, আমি তোমার জন্য একটা পেইড ভ্যাকেশনের ব্যবস্থা করে দিচ্ছি। এবার সারা তো তখনই বলে যে কিন্তু কেন, আমি তো অসুস্থ নই। এবং ফেলিক্স বলে যে সকালে তোমার হাতটা কেটে গেছিল তো, তাই জন্যই। এবার সারা তো তখনই তাকে রীতিমতো জোর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় যে আমি আপনাকে নিচ অব্দি ছেড়ে দিয়ে আসছি। এবং আমরা দেখতে পাই যে সেখানে বার্ড আর লাই চেয়ারের পিছনে লুকিয়েছিল এবং সারা তো বার্ডকে বলা যায় একটা রসুনের মালা পরিয়ে দিয়েছিল, কারণ রসুনের গন্ধই একমাত্র এই ফক্স ডিমনের গন্ধটা চেপে দিতে পারে। যাই হোক,
এবার নিচে তো সারা ফেলিক্সকে সি অফ করতে গেছিল এবং তখনই ফেলিক্স তার ম্যাজিক্যাল পাওয়ারের সাহায্যে সারার পিঠে একটা মার্ক দিয়ে দেয়। মানে যে মার্কটা থাকলে সারা কোথায় আছে সেটা তার খুঁজে পেতে অসুবিধা হবে না। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। এবার আমরা দেখতে পাই যে সারার যেহেতু সেই দিন পেড অফ ছিল, সে তো বাড়িতেই ছিল তার বাচ্চাদের নিয়ে। কিন্তু তখনই সেখানে আবারও তার পরিবার চলে আসে এবং তারা তো এবার খালি হাতে আসেনি। তারা সাথে কুকুরের রক্ত এবং রোজমেরি উডের একটি তলোয়ার নিয়ে এসেছিল। এবার তারা তো বলতে থাকে যে তুমি একটা ফক্স ডিমনের জন্ম দিয়েছো, এই শয়তানটাকে আমরা আজকে খতম করে দেব। আমরা জানি যে কুকুরের রক্ত আর এই জাদুই তলোয়ার দিয়ে তোমাদেরকে শেষ করা যাবে। এবং তারা তো সেই রক্ত ছড়িয়ে দিতে থাকে এবং সেই তলোয়ার দিয়ে তারা বার্ডকে মারতেও যায়। এবং সেই রক্ত বার্ডের দেহে লাগার সঙ্গে সঙ্গে সে তো একদমই দুর্বল হয়ে পড়ে এবং সে তো সেখানেই অজ্ঞান হয়ে যায়। এবার সারা তো তখনই বার্ডকে বাঁচানোর জন্য তার সামনে তাকে প্রোটেক্ট করতে যায় এবং সেই রক্ত সারার গায়েও পড়ে। এবার যেহেতু সারার গায়ে ফেলিক্সের ওই মার্কটা ছিল, মানে ফক্স ডিমনের মার্কটা ছিল, তাই সারাও প্রচন্ড দুর্বল হয়ে পড়ে এবং তার সৎ মা আর ভাই তো চেঁচাতে থাকে যে এবার তোমাকে নিয়ে গিয়ে আমরা বিয়ে দেব আর তোমার এই বাচ্চাটাকে এখানেই খতম করে দেব। এবং তারা ওই তলোয়ার দিয়ে সারাকে মারতে যায়, কিন্তু তখনই সেখানে ফেলিক্স চলে আসে এবং ফেলিক্স তো তখনই তার 9 টেলড অর্থাৎ 9 লেজ যুক্ত ফক্স ডিমনের রূপ ধারণ করে এবং সে তো সারার ভাইকে সেখানেই পুরো গলা টিপে ফেলে দেয়। এবার সারা তো বুঝতে পারে যে তার মানে ফিলিক্সও একজন ফক্স ডিমার এবং সে বলে ওঠে যে মিস্টার সিং, আমি বুঝতে পেরেছি যে আপনিও একজন ফক্স ডিমার। এবার ফেলিক্স তো বলে যে তুমি ভয় পাচ্ছ না তো? এবং সারা বলে যে না না, আমি ভয় পাবো কেন? আপনি ডিমন হলেও আপনি নিঃসন্দেহে একজন ভালো ডিমার। এবার এইসব যখন হচ্ছিল তখন সারার মা বাবা তো পালানোর চেষ্টা করছিল, কিন্তু বাটলার লি তো তাদেরকে ধরে আনে এবং সে বলে যে স্যার, এবার কি আমরা এদেরকে পুঁতে টুতে দেবো নাকি? এবং ফেলিক্স বলে যে না, আমি এখন আর লোকজন মারি না। সারা, তুমিই বলো ওদের সাথে তুমি কি করতে চাও? এবার সারা তো বলে যে আমি ওদেরকে মারতে চাই না, কিন্তু আমি চাই ওরা যেন কখনোই আমার কাছে না আসে। এবং তখনই তো ফেলিক্স তার ক্ষমতার সাহায্যে তাদের সবাইকে অসুস্থ করে দেয়, যাতে তারা মরেও না যায় কিন্তু কখনোই আর শয়তানি করার মতো ক্ষমতা তাদের মধ্যে না থাকে। এবার লাই তো তখনই বলে ওঠে যে আচ্ছা, তাহলে কি তুমিই আমাদের বাবা? এবং সারা তো তখনই তার মুখ চেপে দিয়ে বলে যে লাই, তুমি এটা কি বলছো? মিস্টার সেন কত শক্তিশালী একজন ফক্স ডিমন, আর তোমাদের বাবা তো জঙ্গলে লুকিয়ে ছিল, সে যে কে আমি জানিও না। কিন্তু সে যেহেতু একজন ফক্স ডিমন, তাহলে হয়তো মিস্টার সেন আমাকে তাকে খুঁজতে সাহায্য করবে। এবার ফেলিক্স তখনই বলে ওঠে যে তুমি কি গাধা? তুমি কি এখনো বুঝছো না নাকি? ওরা যদি আমার সন্তান না হতো তাহলে কি তাদের বাঁচানোর জন্য আমি এখনই ছুটে আসতাম? 6 বছর আগে তুমি আমার তপস্যা ভঙ্গ করেছিলে, তখনই উচিত ছিল তোমায় চিবিয়ে খেয়ে ফেলা। এবার সারা তো বুঝতে পারে যে সে বুঝতে পারে যে ফেলিক্সই হচ্ছে তার সন্তানদের বাবা। এবার ফেলিক্স তো তখনই বলে যে 6 বছর আগে আমি খুবই ক্রিটিক্যাল একটা স্টেজে তখন ছিলাম, কিন্তু তখনই তুমি আমাকে জ্বালাতন করতে চলে এলে। এমনকি তুমি আমার প্রাণ ভোমরা বা ইনার এলিক্সারটাও চুরি করে নিয়েছিলে। এবার সারা তো বলে যে না না, আমি কিছু চুরি করিনি। আসলে সে নিজে থেকে চুরি না করলেও সেটা সারার দেহেই ছিল এবং তাই জন্যই সারা কিন্তু ফক্স ডিমন সন্তানের জন্ম দিতে পেরেছিল, কারণ না হলে কোনো সাধারণ মানুষের পক্ষে ফক্স ডিমনের জন্ম দেওয়া সম্ভব না। এবার ফেলিক্স তো তখনই বলে যে ঠিক আছে, তুমি এখন থেকে আমার বাড়িতেই আমার সাথে থাকবে, বাচ্চাদের নিয়ে আমার বাড়িতে চলে এসো, কারণ বাদকে সুস্থভাবে বড় করে তোলার জন্য আমার বাড়িতেও থাকাটা ইম্পর্টেন্ট। এবার বার্ড, লাই এবং সারা তো ফেলিক্সের ম্যানশনে চলে আসে এবং আমরা দেখতে পাই সেখানে বার্ডকে একটা লাল তরল খেতে দেওয়া হয়। এবার সারা তো ভাবে যে বার্ডকে হয়তো রক্ত খেতে দেওয়া হচ্ছে, কিন্তু ফেলিক্স বলে যে আরে না, এটা একটা নিউট্রিশনাল ড্রিঙ্ক, যেটা খেলে কিনা বার্ডের শরীরটা ভালো হবে। কিন্তু বার্ড তো অচেনা লোকেদের দেওয়া খাবার খেত না, তাই তার ভাই লাই বার্ডের যে স্পেশাল কাপ বা ওয়াটার বটলটা ছিল সেটা বার করে দেয় এবং সেটাতে দেওয়ার পরই বার্ড সেই জুস খায়। এবার রাতের বেলা বার্ড আর লাইকে তো তাদের রুমে পাঠিয়ে দেওয়া হয় এবং বাটলার লি সারাকে ফেলিক্সের রুমের সামনে নিয়ে আসে এবং আমরা দেখতে পাই যে ফেলিক্স একটা খুবই অন্ধকার টাইপের ঘরে থাকতো, যেখানে কিনা বরফের বিছানায় সে শুতো। ফেলিক্স বলে যে 10,000 বছর আগে এই বিছানাটা তার জন্য বানানো হয়েছিল। এবার ফেলিক্স তো মনে মনে ভাবছিল যে আগের বার রোম্যান্স করার সময় সারা তার প্রাণ ভোমরাটা চুরি করে নিয়েছে, সুতরাং এবারে সে আবারও কিস করে সেই প্রাণ ভোমরা ফেরত নেবে।
কিন্তু সারাকে কিস করতে গেলেই সারা তো বলে ওঠে যে না না, আমরা এসব করতে পারবো না। এবার ফেলিক্স তো তখনই বলে যে মানে আমাদের দুটো বাচ্চা অলরেডি রয়েছে আর তুমি এখন এমন করছো কেন? এবং তখনই সারা বলে যে তা ঠিক, কিন্তু তখন তো আমি ড্রাঙ্ক অবস্থায় ছিলাম। আর এমন তো না যে আমরা একে অপরের প্রেমে পড়ে গেছি বা ভালোবাসি, তাই আমার একটু সময় লাগবে। ফলে ফেলিক্স তো সারাকে তার সময় বা স্পেসটা দেয়, কিন্তু ফেলিক্স তো তার প্রাণ ভোমরা তখনও ফেরত পায় না। এবার সারা তো তখনই তার ছেলে মেয়েদের সাথে রাতের বেলা শুতে চলে যায় এবং সে তার ছেলে মেয়েকে জিজ্ঞাসা করে যে তোমাদের জন্মদিন তো এই মাসেই আসছে, তোমাদের মায়ের কাছে এখন টাকাও আছে, বলো তোমরা কি চাও। এবং বার্ড তো তখনই বলে যে মা, আমি তো এই একই জুস খেয়ে খেয়ে একদম ক্লান্ত হয়ে গেছি, তুমি আমার জন্য একটু চিকেন করে দিও তো। এবং লাই বলে যে মা, তুমি আর বার্ড সব জন্মদিনে আমার সাথে থাকলেই আমি খুশি হব। এবার বার্ড একজন ফক্স ডিমন হলেও লাই মানে সারা ছেলে কিন্তু একদম নর্মাল মানুষের মতোই ছিল, কিন্তু তার আইকিউ কিন্তু খুব বেশি ছিল। এবং সে তো এখনো ফেলিক্সকে পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। সে ভাবছিল যে এই লোকটার আমার মাকে নিয়ে কোনো বদ মতলব নেই তো। যাই হোক, এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। পরের দিন সারা ফেলিক্সকে বলে যে তোমার বাগানটা তো অনেক বড়, সেই বাগানের একটা অংশ কি আমি পেতে পারি? এবার ফেলিক্স তো এক কথাতেই রাজি হয়ে যায় যে হ্যাঁ, নিঃসন্দেহে। আসলে সারা সেই জায়গাটা চেয়েছিল সেখানে মুরগি পোষার জন্য, যাতে সে বার্ডের জন্য কিছু মুরগি পুষতে পারে। এবার বার্ড আর সারা সেখান থেকে চলে যেতেই লাইও খুব তাড়াতাড়ি করে তার ব্রেকফাস্ট কমপ্লিট করতে শুরু করে দেয়। এবার ফেলিক্স তো তখনই জিজ্ঞাসা করে যে তুমি এত তাড়াহুড়ো করছো কেন? তুমি কি আমাকে ভয় পাচ্ছ? এবং লাই বলে যে আমি তোমায় ভয় পাচ্ছি না, কিন্তু আমি তোমাকে এখনো বিশ্বাস করতে পারছি না। এবার এই কথা শুনে ফেলিক্স তো বলে ওঠে যে কিন্তু কেন? আমি তো তোমাদের বাবা, আমি তো কখনোই তোমাদের কোনো ক্ষতি করব না। এবং লাই বলে যে তুমি সত্যি করে বলছো তো? আমি জানি যে তুমি আমাদের বায়োলজিক্যাল বাবা, কিন্তু তুমি কিন্তু এখনো আমাদের ড্যাডি হতে পারোনি। তুমি আমার মাকে সত্যিকারের পছন্দ করো তো? এবং ফেলিক্স তো তখনই বলে যে আচ্ছা, তাহলে তোমাদের ড্যাডি হওয়ার জন্য আমাকে কি করতে হবে? এবং লাই বলে যে তোমাকে আমার মায়ের মন জয় করতে হবে আর আমার বোনকেও প্রোটেক্ট করতে হবে। এবার ফেলিক্স তো তখনই বলে যে আর তোমার তোমার কোনো চাহিদা নেই? এবং লাই বলে যে না, আমার মা আর বোন ঠিক থাকলেই আমি ঠিক থাকবো। এবং তারা দুজন তো ডিল করে যে তাহলে ফেলিক্স সারার মন জয় করবে এবং বার্ড আর লাইয়ের ড্যাডি হয়ে উঠবে। যাই হোক, এবার আমরা দেখতে পাই যে ফেলিক্সের বাগানে সারা তো ভালোই মুরগি পুষেছিল এবং ফেলিক্স তো তখনই সেখানে আসে এবং সে লাইকে একটা স্পেশাল কার্ড দেয়, যেটা কিনা একটা বায়োলজিক্যাল রিসার্চ সেন্টারের কার্ড ছিল, মানে যাতে লাই সেখানে যখন খুশি গিয়ে রিসার্চ করতে পারে। আসলে লাই এর বায়োলজির ব্যাপারে খুবই ইন্টারেস্ট ছিল। এবং ফেলিক্স তো লাইকে বলে যে আমি জানি যে তুমি খুবই বুদ্ধিমান, তোমার আইকিউ 150-এর কাছাকাছি, যেটা কিনা ভীষণ রেয়ার। তাই জন্যই তোমাকে আমি এই স্পেশাল কার্ডটা দিচ্ছি, যাতে তুমি যখন খুশি এই বায়োলজিক্যাল সেন্টারে গিয়ে পড়াশোনা করতে পারো। মানে ফেলিক্সও আস্তে আস্তে তার বাচ্চাদের বোঝার চেষ্টা করছিল। অপরদিকে বাটলার লিও তো দুই বাচ্চাকে সামলাতে খুবই সাহায্য করত। এবং সারা তো বাটলার লিকে ধন্যবাদ জানায় যে সত্যি একজনের পক্ষে দুটো বাচ্চা সামলানো খুবই কঠিন হয়ে যায়, তুমি থাকাতে আমার অনেকটাই সুবিধা হয়েছে। কিন্তু ফেলিক্সের কি কোনো আত্মীয়ই নেই? এই ম্যানশনে কেবলমাত্র তোমরা দুজন, আর কেউই তো থাকে না। এবং বাটলার লি তখনই বলে যে দেখে আমাকে বয়স্ক মনে হলেও আমি ফেলিক্সের থেকে অনেক কম বয়সী। আসলে ফেলিক্স হচ্ছে একজন নাইন টেলড ফক্স এবং সে হচ্ছে এই ফক্স ডিমনদের রাজা। সে ইমমর্টাল বা অমর, ফলে সে হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে বেঁচে রয়েছে। এবং একটা মানুষ যখন হাজার হাজার বছর ধরে বেঁচে থাকে, যত দিন যায় সে তত বেশি একা হতে থাকে, কারণ তার আশেপাশে সব লোকেরাই তো মারা যায়। তাই জন্যই ফেলিক্সের কোনো আত্মীয় নেই, সে একাই থাকে। যাই হোক, এবার আমরা ফেলিক্স এবং সারাকে দেখতে পাই। ফেলিক্স সারাকে জানায় যে কিছুদিন পরই তাদের ক্ল্যানে মুন ফেস্টিভ্যাল রয়েছে। এবার বার্ডও আস্তে আস্তে তার ক্ষমতা দেখাতে শুরু করেছে, সুতরাং বার্ডকে এই মুন ফেস্টিভ্যালে নিয়ে যাওয়াটা খুবই দরকার। তাই তারা ঠিক করে যে তারা এই মুন ফেস্টিভ্যালে যাবে। এবার সারা তো একজন ফক্স ডিমন ছিল না, কিন্তু তাও বার্ডকে সে একা ছাড়তে চায় না, তাই তারা তিনজনে ওই মুন ফেস্টিভ্যালে যাওয়ার কথা ঠিক করে। এবার আমরা অপরদিকে ফেলিক্সের ফক্স ডিমন ক্ল্যানের দৃশ্য দেখতে পাই এবং সেখানে আমরা তাদেরই দলের একজন এল্ডার সু এবং তার মেয়ে রক্সিকে দেখতে পাই। এবার রক্সি তো খুবই অপেক্ষা করছিল যে ফেলিক্স কখন আসবে তাদের এখানে, কারণ ফেলিক্স এতদিন পর এখানে আসবে।
এবং রক্সি তো একদম দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে সে ফেলিক্সকে বিয়ে করবেই। কারণ এই ক্ল্যানে রক্সির থেকে সুন্দরী, রক্সির থেকে যোগ্য মেয়ে আর তো নেই। কিন্তু তখনই সেখানে ফেলিক্স আসে এবং সে তো একা আসেনি, তার সাথে সারা এবং বার্ডও ছিল। এবার রক্স তো তাদের দেখে অবাক হয়ে যায় যে ফেলিক্স এদের কাদেরকে সাথে নিয়ে এসেছে। এবং তখনই ফেলিক্স সবার সামনে ঘোষণা করে যে বার্ড হচ্ছে তারই সন্তান। সুতরাং সে বার্ডকে এখানে নিয়ে এসেছে এই মুন ফেস্টিভ্যালের জন্য। এবার রক্সি তো তখনই বলে ওঠে যে এটা কি করে সম্ভব, তুমি একটা মানুষের সাথে নিজের সন্তানের জন্ম দিলে। এবং এই কথা শুনে ফেলিক্স তো খুবই রেগে যায়। আর তাছাড়াও ফেলিক্স ছিল এই ডিমন ক্ল্যানের রাজা, সুতরাং তার সাথে এইভাবে কথা বলার অধিকার কারোরই ছিল না। এবার এল্ডার সু তো তখনই তার মেয়েকে ক্ষমা চাইতে বলে, কিন্তু রক্সি তো ক্ষমা টমা না চেয়ে মুখ বেঁকিয়ে সেখান থেকে চলে যায়। এবার আমরা দেখতে পাই যে রক্সি তো মনে মনে ভেবেই নিয়েছিল যে যে করে হোক সে ফেলিক্সকে পটিয়েই ছাড়বে। এবার ফেলিক্স যখন সকালে চা খাচ্ছিল, আবারও রক্সি তার কাছে চলে আসে এবং সে ফেলিক্সকে বলতে থাকে যে তুমি কেন একটা মানুষের সাথে বাচ্চার জন্ম দিলে, তুমি তো জানো যে মানুষরা আমাদের থেকে নিচে। এবং এই বলে সে তো ফেলিক্সের গায়ে হাত দিতে যাচ্ছিল, কিন্তু ফেলিক্স তো তখনই ধাক্কা মেরে তার ক্ষমতার সাহায্যে রক্সিকে সরিয়ে দেয় এবং সে রক্সিকে সেখান থেকে চলে যেতে বলে। এবার এই দৃশ্য তো সারাও দেখতে পেয়েছিল এবং ফেলিক্স তো তখনই সারাকে জিজ্ঞাসা করে যে তুমি রাগ করনি তো। এবং সারা বলে যে না না, আমি রাগ করব কেন, তুমি হচ্ছে এই ফক্স ক্ল্যানের রাজা, তো অনেকেই তোমাকে পছন্দ করবে, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই কথা শুনে ফেলিক্সের তো একটুখানি অভিমান হয় যে হ্যাঁ, তার মানে ও আমাকে ভালোই বাসে না, যদি ভালোবাসতো তাহলে তো একটু পজিটিভ হতো। যাই হোক, এবার সারা তো সেখানে বার্ডের জন্য চিকেন রোস্ট বানাচ্ছিল। আসলে এই ফক্স ক্ল্যানে কেউই তো রান্না বান্না করে খাবার খেত না, তাই জন্য বার্ডও এই ধরনের খাবার খেতে পাচ্ছিল না। তাই জন্যই সারা বার্ডের জন্য একটা চিকেন রোস্ট করে দিচ্ছিল। কিন্তু তখনই সেখানে আমরা অপর তিনজন ফক্স ডিমনকে দেখতে পাই এবং এই তিনজনকে আসলে রক্সি পাঠিয়েছিল। এরা ছিল রক্সির তিন ভাই। রক্সি এদের পাঠিয়েছিল যাতে এরা সারাকে আচ্ছা করে শিক্ষা দিতে পারে। কিন্তু তারা তো চিকেন রোস্টের গন্ধে একদমই পাগল হয়ে যায় এবং তারা সারার বানানো রান্না খেতে শুরু করে। এবার চিকেন রোস্ট খাওয়ার পর তারা তো সারাকে ইমপ্রেস করারও চেষ্টা করে, কারণ তারা তখনও জানতো না যে সারা ফেলিক্সেরই পার্টনার। এবং তারা তো বলে যে আমরা তো শুনেছি যে হিউম্যানরা নাকি বডি খুব পছন্দ করে। সারা, তুমিও দেখো না আমাদের কি ভালো বডি। কিন্তু ততক্ষণে তো সেখানে ফেলিক্স এসে যায় এবং তারা তো ফেলিক্সের ভয় সেখান থেকে পালায়। এবার রক্সি তো তারা ফিরে গেলে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, তোমরা ওকে সঠিক শিক্ষা দিয়েছো তো? এবং রক্সির তিন ভাই তো বলে যে সঠিক শিক্ষা, তুমি তো আগে আমাদের বলবে যে ওটা ফেলিক্সের পার্টনার, তাহলে আমরা কখনো ওর সামনে যেতামই না। এবার রক্সি তো বলে ওঠে যে পার্টনার না ছাই, ওই মেয়েটা নিশ্চয়ই কোনোভাবে আমাদের ফক্স কিংকে ফাঁসিয়েছে, আমিও দেখিয়ে দেব যে আমি আসলে কি। যাই হোক, এবার আমরা মুন ফেস্টিভ্যালের রাতের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সেই ফেস্টিভ্যালে ফেলিক্স এবং সারা এবং বার্ড হাজির হয়। এবার ফেস্টিভ্যালের নিয়ম অনুযায়ী ফেলিক্সকে কিছু রিচুয়াল করতে হয়, কিন্তু সেখানে ফেলিক্স সাথে করে মানে পাশে করে সারাকেও নিয়ে গেছিল। এবার সবাই তো ভাবছিল যে এরকম একটা পবিত্র জায়গায় একটা মানুষকে নিয়ে আসা হয়েছে, কিন্তু ফেলিক্স সারাকে সেখানে নিয়ে আসতে বাধ্য ছিল, কারণ সারার মধ্যেই ছিল ফেলিক্সের ওই প্রাণ ভোমরা। আর প্রাণ ভোমরা ছাড়া তো ফেলিক্স তার ক্ষমতা পুরোপুরি ব্যবহার করতে পারবে না, তাই জন্য সে সারাকে নিজের পাশে পাশেই রেখেছিল। এবার ফেলিক্স তো তখনই তার ক্ষমতা ব্যবহার করে এবং আমরা দেখতে পাই যে সেই দিন আকাশে যে চাঁদটি ছিল সেটা পুরোই লাল হয়ে যায় এবং আশেপাশে যে ডিমন ফক্সরা ছিল তারা তো সবাই ওয়াও করতে শুরু করে দেয়। তাদের সকলেরই কান এবং লেজও বেরিয়ে আসে, কিন্তু তখনও তো বার্ডের কোনোই চেঞ্জ হচ্ছিল না। এবার অনেকেই তো সন্দেহ করতে শুরু করে যে বার্ড হয়তো তাহলে কোনো ডিমন ফক্সই না, কারণ তার মা তো একজন হিউম্যান, সুতরাং একটা মানুষ কিভাবেই বা একটা ফক্স ডিমনের জন্ম দেবে। কিন্তু তখনই বার্ডের রূপ পরিবর্তন হয় এবং দেখা যায় সে কোনো সাধারণ ফক্স ডিমন না, সে একজন ৯ লেজ বিশিষ্ট ফক্স ডিমন। এবং এই সময় তো বার্ড তার শক্তি মানে তার যে ক্ষমতা ছিল সেটাও পুরোপুরিভাবে বিকশিত করতে পেরেছিল, ফলে সে তো আগের থেকেই অনেক শক্তিশালীও হয়ে যায়। এবং সকলেই তো খুবই খুশি হয় কারণ তারা তাদের ক্ল্যানে আরো একজন নাইন টেল ফক্স পেয়েছিল, মানে বলা যায় তাদের ভবিষ্যতের একজন পথপ্রদর্শক পেয়েছিল। যাই হোক, এবার সারা বার্ড এবং ফেলিক্স তো আবারও তাদের বাড়িতে ফিরে আসে মুন ফেস্টিভ্যাল শেষ করে। কিন্তু এখানে আমরা রক্সিকে দেখতে যে কিনা এখনো বদ বুদ্ধি আঁটছিল
এবার রক্সি তো তার বাবা অর্থাৎ এল্ডার সুকে বলে যে বাবা আমার কাছে একটা প্ল্যান আছে যেটার সাহায্যে আমি ফেলিক্সকে নিজের করে নিতে পারবো, তুমি আমাকে একটু সাহায্য করো। এবং এল্ডার সু বলে যে ঠিক আছে, আমি তোমাকে একবারের জন্যই সাহায্য করতে পারি, কিন্তু তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করো না। এবার ওদিকে ফেলিক্স, সারা এবং বার্ট তো ফিরে আসে এবং লাই তো এতদিন তাদের খুব মিস করেছিল, তাই লাই তাদের দেখে খুবই খুশি হয়। কিন্তু তখনই বাটলার লি জানায় যে রক্সি এসেছে এবং রক্সিকে এখানে ক্ল্যান থেকে পাঠানো হয়েছে বার্ডের দেখভাল করার জন্য। যেহেতু বার্ডের মা একজন ফক্স ডিমান না, তাই জন্যই রক্সিকে পাঠানো হয়েছে যাতে সে বার্ডের দেখভাল করতে পারে। এবার তাকে দেখেই ফেলিক্স তো বলে ওঠে যে তোমার কোনোই প্রয়োজন নেই, এখনই এখান থেকে চলে যাও। কিন্তু রক্সি তো বলে ওঠে যে ফেলিক্স, আমি আমার আগের ভুল বুঝতে পেরেছি এবং তাই জন্যই আমি এখানে এসেছি, দয়া করে আমাকে একটা সুযোগ করে দাও। এবং সে তো রীতিমতো হাঁটু গেড়ে বসে কান্নাকাটি করতে শুরু করে দেয় যে আমাকে অন্তত 7 দিনের জন্য একটা সুযোগ দাও, তারপর যদি তোমাদের মনে হয় তাহলে আমাকে তাড়িয়ে দিও। এবং সে বার্ডের কাছে বারবার রিকোয়েস্ট করে, ফলে বার্ড রাজি হয়ে যায় যে ঠিক আছে তুমি কয়েকদিন এখানে থাকো। এবং রক্সি তো ঠিক এটাই চাইছিল। এবার আমরা দেখতে পাই যে সেদিনকে সারা তাদের সবার জন্য খুব সুন্দর কেক বানাচ্ছিল এবং সে তো খুব একটা সুন্দর ড্রেস পরেও এসেছিল যাতে কিনা তাকে খুব ভালো লাগছিল। কিন্তু এই সব দৃশ্য দেখে রক্সি হিংসায় জ্বলতে থাকছিল। এবার ফেলিক্স, সারা, বার্ড এবং লাই তারা তো খুবই হ্যাপি ফ্যামিলির মতো একটা টাইম স্পেন্ড করছিল, যেখানে সারা আর ফেলিক্স মিউজিকের সাথে ডান্সও করছিল। এবার সারা তো তখনই বলে যে বাচ্চাদের সামনে এসব করা কি ঠিক? এবং তখন ফেলিক্স বলে যে নিঃসন্দেহে ঠিক, কারণ একটা বাচ্চার কাছে সবচেয়ে বড় উপহার হলো তার বাবা মার একটা সুস্থ হ্যাপি রিলেশন। এবার সারা তো তখনই লজ্জা পেয়ে যায় এবং সে ওয়াশরুমে চলে আসে মুখ টুক ধোয়ার জন্য। কিন্তু তখনই সেখানে রক্সি তার পিছু পিছু আসে এবং রক্সি তার ম্যাজিক্যাল পাওয়ার সারার ওপর প্রয়োগ করে, যার ফলে সারা সেখানেই অজ্ঞান হয়ে যায়। এবং রক্সি তখনই একটি পোষণ খেয়ে যার ফলে সে পুরোপুরি সারার মতো রূপ ধারণ করতে পারে। রক্সি সারাকে হিপনোটাইজ করে বলে যে তুমি এক্ষুনি গিয়ে ছাদ থেকে ঝাঁপ দেবে। এবং সে সারা সেজে আবারও বার্ড এবং লাইয়ের কাছে চলে আসে। এবার তাকে দেখে বার্ড আর লাই তো জড়িয়ে ধরে যে মা, তুমি এতক্ষণ আশ্রমে কি করছিলে, তুমি ঠিক আছো তো? বার্ড তো বলে যে মা, আজকে আমাদের একটা ভালো গল্প শোনাবে। কিন্তু সারা তো আসলে সেই সারা ছিল না, এটা তো ছিল রক্সি। তাই সে খুবই অন্যরকম ব্যবহার করে এবং বাচ্চারা যে তাকে জড়িয়ে ধরছিল সেটা তার খুব একটা ভালো লাগছিল না। সে বলে যে আমি আজকে খুব টায়ার্ড আছি, আমি কালকে গল্প শোনাবো। কিন্তু বার্ড তো তার মায়ের গন্ধ জানতো, তাই সে বলে ওঠে যে মা, আজ তোমার গা থেকে একটা অন্যরকম গন্ধ আসছে কেন? এবং সারা অর্থাৎ রক্সি তো তখনই বলে যে অন্যরকম গন্ধ, আসলে আমি একটা অন্য পারফিউম আজকে লাগিয়েছি, তাই হয়তো। কালকে থেকে আর এটা লাগাবো না, যাও তোমরা গিয়ে ঘুমিয়ে পড়ো। এবার তারা চলে যাবার পরই তখনই সেখানে ফেলিক্স আসে এবং তখনই রক্সি ফেলিক্সের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। এবার প্রথমে তো ফেলিক্স বুঝতে পারে না যে এটা কে, কারণ সে তো এটাকে সারাই ভাবছিল এবং সে সারা অর্থাৎ রক্সিকে নিয়ে তার বেডরুমে যায়। কিন্তু একটু ঘনিষ্ঠ হতেই ফেলিক্স বুঝতে পারে এটা সারা না এবং সে রক্সির গলা টিপে ধরে। সে তো সঙ্গে সঙ্গে বলে যে এক্ষুনি তোমার আসল রূপে এসো এবং সে তার ক্ষমতার সাহায্যে রক্সিকে তার আসল রূপে নিয়ে আসে। ফেলিক্স বুঝতে পারে যে রক্সি তার সাথে শয়তানি করছে। রক্সি তখনই বলতে থাকে যে আমাকে ক্ষমা করো, আসলে আমি তোমাকে খুবই ভালোবাসি তো, তাই জন্যই ভুল করে এমনটা করে ফেলেছি। কিন্তু ফেলিক্স তো কোনো কথাই শোনে না এবং ফেলিক্স বলে যে সারা কোথায় আছে সেটা আগে বলো। এবং তখন রক্সি বলে যে আমি জানি না ও কোথায় আছে, আমি ওকে হিপনোটাইজ করেছিলাম এবং বলেছিলাম যেন এমন কিছু করে যাতে ও খতম হয়ে যায়। এবার এই কথা শুনে ফেলিক্স তো প্রচন্ড রাগ করে এবং সে রক্সিকে সেখানেই শেয়ালে পরিণত করে, মানে তার যে ফক্স রূপ ছিল সেই রূপে। এবং ফেলিক্স তার উপর এমন ক্ষমতা প্রয়োগ করেছিল যাতে রক্সি আগামী 100 বছর আর মানুষ রূপ ধারণ করতেই পারবে না। এবার তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ফেলিক্স একদম প্রথমে সারার পিঠে একটা মার্ক দিয়ে দিয়েছিল, যেটার সাহায্যে সে সারাকে ট্রেস করতে পারবে এবং সেটার সাহায্যেই ফেলিক্স সারাকে খুঁজে পায়। সে দেখে যে সারা তখন ছাদ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছিল। এবার ফেলিক্স তো সঙ্গে সঙ্গে সারাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে এবং সারা তো একদমই অজ্ঞান অবস্থায় মানে কোমাতে ছিল।
এবং তখনই সারার মুখ থেকে ফেলিক্সের প্রাণ ভোমরাটা বেরিয়ে আসে। আর ফেলিক্স তো তখনই সেই প্রাণ ভোমরা আবারও নিজের দেহে ঢুকিয়ে নেয়, কিন্তু সঙ্গে সঙ্গে সারার মুখ দিয়ে রক্ত উঠতে শুরু করে। এবার ফেলিক্স তার ম্যাজিক্যাল পাওয়ারের সাহায্যে বুঝতে পারে যে এতদিন এই প্রাণ ভোমরা সারার ভিতরে থাকার কারণে সারার বডির ভিতরটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তাই এটা হঠাৎ করে বের করে নেওয়ার ফলে সারার বডি সেটা সহ্য করতে পারছে না, এবং এইটার কারণে সারা খুব তাড়াতাড়ি মারাও যেতে পারে। কিন্তু এটা যদি ফেলিক্সের দেহে না থাকে তাহলে কিন্তু ফেলিক্স আর অমর বা ইমমর্টাল থাকবে না। কিন্তু তবুও ফেলিক্স তো সারাকে ভালোবাসতো, তাই ফেলিক্স আবারও সেই প্রাণভোমরা সারার দেহেই ঢুকিয়ে দেয় যাতে সারা সুস্থ থাকতে পারে। এবার পরের দিন তো সারার ঘুম ভাঙে এবং আগের দিন রাতের কথা তার তেমন কিছুই মনে ছিল না। ফলে এই প্রাণভোমরার ব্যাপারটা সে কিছুই বুঝতে পারে না। তার কেবলমাত্র মনে ছিল যে তার সাথে রক্সি কি শয়তানি করেছে, এবং সে তো তখনই দেখে যে রক্সিকে ফেলিক্স শিয়াল বানিয়ে খাঁচায় বন্দি করে রেখেছিল। এবার সারা তো সকাল হতেই বার্ড আর লাইয়ের কাছে যায়। এবার বার্ড আর লাইয়েরও তো সন্দেহ হয়েছিল যে আগের রাতের মহিলাটা মাঠ ছিল না, কিন্তু আজকে সকালে সারা তো তাদের অনেক বেশি করে চটকু পটকু করে আদর করে দেয়। তাই জন্য তারা বুঝতে পারে যে না, এটাই তাদের আসল মা। এবার অপরদিকে আমরা ফেলিক্স এবং বাটলার লি-কে দেখতে পাই। এবার বাটলার লি তো তাকে বলে যে মাস্টার, আপনার প্রাণ ভোমরাটা তো আপনার জন্য ভীষণই জরুরি একটা জিনিস। এটা না থাকলে আপনি তো আর ইmmortal থাকবেন না। তাহলে আপনি সারাকে কেন ওটা দিয়ে দিলেন? এটাতে তো আপনার ক্ষমতা অনেক কমে যাবে। এবার ফেলিক্স তো তখনই জানলা দিয়ে দেখে যে বাগানে সারা বাচ্চাদের সাথে খেলা করছে, এবং এই দৃশ্যটা দেখে ফেলিক্সের মনে হয় যে সত্যিই কি ইmmortal বা অমর হওয়া এতটাই জরুরি। এই প্রথম হয়তো আমার মনে হচ্ছে যে অমরত্ব অতটাও ইম্পর্টেন্ট নয়। কিন্তু বাটলার লি তো প্রচন্ড চিন্তায় ছিল যে ফেলিক্সের সাথে কি হবে, এবং ফেলিক্স তখনই তাকে বলে যে লি, তুমি কিন্তু কোনোভাবে সারার কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। লি তো তখনই বলে ওঠে যে স্যার, আপনি কি ওই মহিলাকে ভালোবেসে ফেলেছেন? এবং ফেলিক্স বলে যে তা আমি জানি না, তবে আমি চাই যে আমার প্রাণভোমরা নেওয়ার কারণে ওর যেন কোনো ক্ষতি না হয়। এবার আমরা সেই দিন দুপুরের দৃশ্য দেখতে পাই। এবার ফেলিক্স তো সাধারণত মানুষের খাবার খেত না, কিন্তু সারা তার জন্য খুব টেস্টি চিকেন স্যুপ রান্না করেছিল, যেটা কিনা বার্ডের ভীষণ প্রিয় ছিল। এবং বার্ড আর লাই তো সেই চিকেন স্যুপ বাটলার লিকেও দেয়। এবার বাটলার লিও তো কখনো কারোর এরকম আদর যত্ন বা এরকম বাচ্চাদের ভালোবাসা পায়নি, তাই সেও বার্ড আর লাইকে পেয়ে পুরোই গলে যায়। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। এতদিন সারা তো অফিস থেকে ব্রেক নিয়েছিল, কিন্তু এবার তো আবারও তার অফিস জয়েন করার সময় এসে গেছিল। এবার সে তো বাড়ি থেকে বেরোতেই ফেলিক্স গাড়ি নিয়ে চলে আসে যে চলো আমরা একসাথে যাই। কিন্তু সারা তো বলে যে সেটা ঠিক হবে না, কারণ অফিসে তাহলে লোকেরা আমাদের নিয়ে গসিপ করবে। তুমি আলাদা যাও, আমি ক্যাবে করে চলে যাব। এবার তারা তো আলাদা আলাদা যায়, কিন্তু তারপরেও লিফটে গিয়ে সারার সাথে ফেলিক্সের দেখা হয়ে যায়, এবং লিফটেই তো ফেলিক্স সারাকে কিস করে। কিন্তু সেই দৃশ্য অন্য একজন কলিগ ঠিকই দেখে নেয়। ফলে অফিসে তো এই নিয়ে গসিপ শুরু হয়েই গেছিল। এবার সেই দিন অফিস আবার শেষ হওয়ার সময় ফেলিক্স লক্ষ্য করে যে সারা অপর একজন কলিগের সাথে কথা বলছে, এবং সারা তার সাথে কোনো একটা বার কাম রেস্টুরেন্টে যাওয়ার কথা বলছে। এবার এই দেখে ফেলিক্স তো খুবই পজিটিভ হয়ে পড়ে, এবং সে সারাকে ফলো করে। এবার তারা সকল কলিগরা মিলে একটা বারে এসেছিল, এবং ফেলিক্স তো সেখানে গিয়ে সারার পাশে বসে পড়ে। এবার তারা তো সকলেই বলে যে চলো একটা খেলা খেলা যাক, এবং সেই খেলাটা এমন ছিল যে একজন মুখে একটা ন্যাপকিন নেবে, এবং তার পাশের জন মুখ দিয়েই সেই ন্যাপকিনটা নিয়ে পাশের জনকে পাস করবে। মানে কাইন্ড অফ পাস করে করে এই খেলাটা হবে, এবং যার মুখ থেকে ন্যাপকিন পড়ে যাবে তাকে ড্রিঙ্কের একটা সিপ নিতে হবে। এবার ফেলিক্স তখনই বলে যে আমি খেলা শুরু করছি, এবং সে তো সারার মুখ থেকে ন্যাপকিন নেয়। কিন্তু তারপর যখন সেটা পাশের জনকে পাস করার কথা থাকে তখনই ফেলিক্স সেটা ফেলে দেয়, এবং সে হেরে গেছে এই ভেবেই ড্রিঙ্ক করে নেয়। এবং এইটাই সে বারবার করতে থাকে, মানে যাতে সে সারার কাছ থেকে ন্যাপকিনটা নিতে পারে কিন্তু অন্য কাউকে সেটা দিতে না হয়। এবং সে তো সারাকে বলে যে এই গেমটা আমার বেশ ভালো লেগেছে, আমরা বাড়ি গিয়েও এই গেমটা খেলবো। যাই হোক, সারা তো বুঝতে পারে যে ফেলিক্স প্রচন্ড দুষ্টুমি করছে, তাই সে সেখান থেকে বেরিয়ে আসে। এবং বেরোনোর সময় ফেলিক্স তো অন্য কে কি বললো সেই বিষয়ে আর পাত্তা দেয় না, এবং সকল কলিগের সামনে থেকেই সারাকে পিক আপ করে নেয়। এবং তাদের মধ্যে রোম্যান্সের পরিমাণও তো আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল। কিন্তু তারপরেও ফেলিক্সের মনে একটা চিন্তা দানা বাঁধছিল
সে কিভাবে সারার থেকে তার প্রাণ ভোমরাটা নেবে। এবং সে তো একজন ইmmortal বা অমর, কিন্তু সারা তো সেটা না। সুতরাং ফেলিক্স চাইলেও সারা জীবন কি সারার সাথে থাকতে পারবে? এবং সেই নিয়েই ফেলিক্স নানা রকমের পুরনো বইয়ে খোঁজ করছিল যে কোনো কি উপায় রয়েছে। এবং বাটলার লিও তো তাকে সতর্ক করে দেয় যে মাস্টার, আজ অবধি যে সমস্ত ডিমনরা হিউম্যানদের প্রেমে পড়েছে তাদের কারোরই পরিণতি কিন্তু সুখদায়ক হয়নি। সুতরাং আপনি কি করবেন সেটা কিন্তু ভেবে চিন্তে করবেন। এবং ফেলিক্স তো বাটলার লিকে সেখান থেকে তাড়িয়ে দেয় যে তুমি যাও তো, এসব কথা আমার ভালো করেই জানা আছে। এবার আমরা দেখতে পাই যে সেই দিন সারা বার্ড আর লাইকে নিয়ে কোথাও একটা যাচ্ছিল। এবার ফেলিক্স তো তাদের জিজ্ঞাসা করে যে তারা কোথায় যাচ্ছে, এবং সারা জানায় যে সেই দিন হচ্ছে গ্র্যান্ডমা লিনের মৃত্যুবার্ষিকী, তাই তারা গ্র্যান্ডমা লিনের কবরের সামনে যাচ্ছে তার স্মৃতির উদ্দেশ্যে সম্মান জানানোর জন্য। এবার তারা তো বেরিয়ে পড়ে এবং কিছুক্ষণ পর ফেলিক্সেরও কিছু একটা মনে হয় এবং সেও তাদের ফলো করে সেখানে যায়। এবার আমরা দেখতে পাই যে সারা বার্ড এবং লাই তো তাদের গ্র্যান্ডমা লিনের কবরের সামনে এসেছিল এবং তারা গ্র্যান্ডমা লিনের প্রতি খুবই কৃতজ্ঞ ছিল, কারণ গ্র্যান্ডমা লিন কেবলমাত্র তাদের বিপদের সময়, তাদের বাজে সময় তাদের সাথে ছিল। এবং তখনই তো সেখানে ফেলিক্সও চলে আসে এবং ফেলিক্সও গ্র্যান্ডমা লিনের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করে। সে সারাকে বলে যে সারা, তুমি মন খারাপ করো না, কারণ তুমি চিন্তা করো না, তুমি এখানে যেমন আছো যা করছো গ্র্যান্ডমা লিন সবকিছুই দেখতে পারছে। এবার সারা তো বলে ওঠে যে মানে, এবং তখনই ফেলিক্স বলে যে সে যেহেতু একজন ইmmortal, মানে তার তো বয়স বাড়ে না, তাই সে গ্র্যান্ডমা লিনকে অনেক আগে থেকেই চিনতো এবং গ্র্যান্ডমা লিনেরও কিছু স্পেশাল পাওয়ার ছিল। সে আজ অব্দি অনেক লোকের সাহায্য করেছে, অনেককে সারিয়েছে এবং সে সারাকে প্রোটেক্ট করে রেখেছিল বলেই সারা ওই শয়তান পরিবারের হাত থেকে এতদিন সুস্থ ছিল। এবার ফেলিক্স তো বলে যে তুমি কষ্ট পেও না, গ্র্যান্ডমা লিনের আরো অনেকদিন বাঁচার কথা ছিল, কিন্তু সম্ভবত তোমাকে বাঁচিয়ে রাখার জন্যই তার অনেক শক্তি খরচ হয়েছে, তাই সে তাড়াতাড়ি মারা গেছে। এবার এই কথা শুনে সারা তো আরো ভেঙে পড়ে যে তার মানে আমার জন্যই গ্র্যান্ডমা লিন তাড়াতাড়ি মারা গেল, তাহলে তো আমি অত্যন্ত অপয়া। কিন্তু ফেলিক্স তখনই বলে যে এরকম কোনো ব্যাপার নেই, আসলে আমাদের ভবিষ্যতে যা আছে তাই হবে, আমাদের ভাগ্যে যা আছে তাই হবে। গ্র্যান্ডমা লিন যদি মারা না যেত তাহলে তোমার সাথে আমারও দেখা হতো না, তাহলে তো বার্ড আর লাইয়েরও জন্ম হতো না। আসলে যখন সারা আর ফেলিক্সের দেখা হয়েছিল, মানে সেই 6 বছর আগে, সেই দিনও গ্র্যান্ডমা লিনের মৃত্যুবার্ষিকী ছিল। এবার গ্র্যান্ডমা লিনের মৃত্যুবার্ষিকীর দিন সারা প্রচন্ড বেশি ড্রিঙ্ক করতো, মানে প্রত্যেক বছরই। আর সেই বছর তেমন করেই সারা জঙ্গলের মধ্যে কোনোভাবে চলে এসেছিল, তখনই তার সাথে ফেলিক্সের দেখা হয়েছিল। এবার ফেলিক্স তো সারার চোখের জল মুছিয়ে দেয় এবং সে বলে যে জানো তো, মানুষদের মধ্যে এটাই আমার সবচেয়ে ভালো লাগে যে তারা নিঃস্বার্থভাবে একে অপরের সাহায্য করতে পারে। গ্র্যান্ডমা লিনও ঠিক সেইভাবেই তোমাকে সাহায্য করেছে। এবার তারা তো সকলেই গ্র্যান্ডমা লিনের কবরের সামনে তাকে বউ করে সম্মান জানায় এবং তারা বাড়ি চলে আসে। এবার প্রতি বছরের মতনই গ্র্যান্ডমা লিনের মৃত্যুবার্ষিকীতে সারা তো খুবই ড্রিঙ্ক করছিল এবং ফেলিক্স তার কাছে এসে বসে। এবার সারা তো তখনই বলে যে আমি আজকে বুঝতে পেরেছি যে আমি কতটা ভাগ্যবতী যে আমার কাছে গ্র্যান্ডমা লিন ছিল আর এখন আমার কাছে বার্ড আর লাইও রয়েছে। এবার ফেলিক্স তো তখনই বলে যে আচ্ছা, তোমার কখনো মনে হয় না যে অমর হতে পারলে ভালো হতো, তুমি তাদের সাথে সারা জীবন থাকতে পারতে? এবং সারা তো তখনই বলে ওঠে যে না, অমরত্ব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। অমর হওয়া এমন স্পেশাল কি বলো? আমরা মানুষরা অমর নই বলেই এই ছোট জীবনটাতেই আমরা এত কিছু ফিল করতে পারি, আমাদের সব বিষয় এত প্যাশন থাকে। আমরা যদি অমর হতাম তাহলে তো জীবনটা পুরো বোরিংই হয়ে যেত, তাহলে তো কোনো কিছুর আর কোনো মানেই থাকতো না, জীবনটা তো মিনিংফুলি থাকতো না। ভালোবাসা, ঘৃণা, চাওয়া পাওয়া, আনন্দ, দুঃখ এইসব কিছু একেবারেই অর্থহীন হয়ে যেত। ফেলিক্স, তোমার কিন্তু মানুষদের থেকে এটা শেখা উচিত যে সময় থাকতে কিভাবে জীবনটা এনজয় করতে হয়। এবার কথা বলতে বলতে তারা তো ক্লোজ হয়ে পড়ে এবং সারা ফেলিক্স একসাথে তাদের বেডরুমে যায়। এবার ফেলিক্স সারার সাথে ঘনিষ্ঠ হওয়ার সময় সারার পেটের যে ইনার এলিক্সার, মানে কিনা ফেলিক্সের প্রাণ ভোমরা যেটা সারার পেটে ছিল সেটা জ্বলে ওঠে এবং সারা প্রথমবারের মতো খেয়াল করে যে তার দেহের ভেতর ফেলিক্সের প্রাণ ভোমরা রয়েছে। এবার সারা তো বলে ওঠে যে এটা কি, এবং ফেলিক্স তাকে এক্সপ্লেন করে যে এটা কি। 6 বছর আগের সেই দিন ফেলিক্সের প্রাণ ভোমরা সারার মধ্যে চলে গেছিল, তাই জন্যই পরের দিন সকালবেলা ফেলিক্স একটা শিয়ালে পরিণত হয়েছিল এবং এই প্রাণ ভোমরা থাকার কারণেই সারা এত সহজে বার্ড এবং লাইয়ের জন্ম দিতে পেরেছে, কারণ কোনো মানুষের পক্ষেই কিন্তু ফক্স ডিমনের জন্ম দেওয়া সম্ভব না।
এবার সারা তো তখনই বলে ওঠে যে, ও তার মানে তুমি এই প্রাণ ভোমরাটা ফেরত পাওয়ার জন্যই আমাকে এখানে ডেকে এনেছো। এবং ফেলিক্স তো তখনই বলে যে, কখনোই না, মানুষরা এরকম স্বার্থপর হতে পারে, কিন্তু আমরা ডিমান্ডরা এরকম না। সত্যি বলতেই আমি মানুষদের একদমই পছন্দ করতাম না, কারণ আমি তো অন্য জাতের, এবং আমি কখনো ভাবিও নি যে আমি কোনো মানুষের প্রেমে পড়ব। আমরা ফক্স ডিমান্ডরা যখন কাউকে পার্টনার বানাই, তখন সারাটা জীবন আমরা তাদের সাথেই থাকি। তবে আজকে আমি তোমার থেকে একটা জিনিস চাইবো। আমার এই প্রাণ ভোমরা সারা জীবন তোমার কাছেই থাকবে, কিন্তু তার বদলে আমি একটা জিনিস চাই। এবার সারা তো তখনই বলে ওঠে যে, কি? এবং ফেলিক্স তার হাতে কিস করে বলে যে, আমি তোমাকে আমার পার্টনার হিসেবে চাই। তুমি কি তাতে রাজি আছো? এবার সারা তো তখনই বলে ওঠে যে, আমি ভেবে দেখব, আমার একটু সময় চাই, কিন্তু তোমার এই প্রাণ ভোমরা আমি আমার কাছে রাখবো না, এটা আমি তোমাকে ফেরত দিয়ে দিতে চাই। কিন্তু ফেলিক্স তো কোনো মতেই সেটা ফেরত নেয় না, এবং তাদের সম্পর্ক বেশ ভালোভাবেই চলছিল। পরের দিন সারা অফিসে যায় এবং ফেলিক্স তাকে সেক্রেটারি থেকে প্রজেক্ট টিমে পাঠিয়ে দেয়, যাতে কিনা সারা আরো ভালোভাবে কাজ করতে পারে। কিন্তু সেখানে সারার কাজের চাপ প্রচন্ড বেশি বেড়ে গেছিল, এবং হঠাৎই একদিন অফিসে সারা অজ্ঞান হয়ে পড়ে যায়। এবার ফেলিক্স তো সঙ্গে সঙ্গে ডক্টরকে ডাকে সারাকে দেখানোর জন্য, কিন্তু ডক্টর বলে যে টেস্ট রেজাল্টে দেখা যাচ্ছে যে সারার মাল্টিপল অর্গান ফেলিওর হয়েছে, কিন্তু সেটা কেন হয়েছে সেটা বোঝা যাচ্ছে না। এরকমই যদি চলতে থাকে তাহলে সারা 3 মাসের বেশি বাঁচবে না। এবার ডক্টর তো বলে যে আমি কখনোই এরকম সিচুয়েশন আগে দেখিনি, তাই আমি বলতে পারবো না যে এটা কি করে সারবে, এবং ডক্টর সেখান থেকে চলে যায়। ফেলিক্স বুঝতে পারে যে নিশ্চয়ই এটা তার ওই প্রাণ ভোমরার সাথেই কোনোভাবে যুক্ত, এবং ফেলিক্স তো সারাকে নিয়ে তার ক্ল্যানে ফিরে যায়, কারণ ক্ল্যানে অনেক অভিজ্ঞ ব্যক্তিরা ছিল যারা কিনা ফেলিক্সকে সাহায্য করতে পারত। এবার তার দলের এল্ডাররা তো ফেলিক্সকে বলে যে তোমার প্রাণ ভোমরা ওর মধ্যে, সেটা বার করে নাও। কিন্তু ফেলিক্স বলে যে এখন যদি প্রাণ ভোমরাটা বার করে নেওয়া হয় তাহলে সঙ্গে সঙ্গেই সারা মারা যাবে, সুতরাং সেটা কখনোই সম্ভব না। এবার দলের অন্যান্যরা বলে যে এল্ডার সু, অর্থাৎ কিনা রক্সির বাবা, এইসব বিষয় বেশ জ্ঞানী, কিন্তু এল্ডার সু কি তাকে সাহায্য করবে? যতই হোক ফেলিক্স তার মেয়েকে একটা শিয়ালে পরিণত করে দিয়েছিল, তাই নিয়ে নিশ্চয়ই এল্ডার সু এর মনে রাগ তো থাকবেই। এবার ফেলিক্স তো তখনই বলে যে আমি নিজে গিয়ে এল্ডার সু এর সাথে দেখা করব, এবং সে সারাকে নিয়ে এল্ডার সু এর সাথে দেখা করে। এবং ফেলিক্স বলে যে এল্ডার সু, আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে রক্সির এই অভিশাপ থেকে আমি ওকে মুক্তি দেব, এবং এই শর্তে এল্ডার সু ফেলিক্সকে সাহায্য করতে রাজি হয়। এবার ফেলিক্স তো বলে যে আপনি দয়া করে আমাকে বলুন যে আমি সারাকে কি করে সারিয়ে তুলব। এবং এল্ডারসও জানায় যে এটার একটাই প্রক্রিয়া রয়েছে, তোমাকে তোমার রক্তের মাধ্যমে সারাকে সারিয়ে তুলতে হবে, কিন্তু সেই প্রক্রিয়ায় তোমার সমস্ত ক্ষমতা চলে যাবে, মানে তুমি ফক্স কিং থেকে একটা সাধারণ ফক্স ডিমানে পরিণত হয়ে যাবে। তুমি কি তাতে রাজি আছো? তোমার এই হাজার হাজার বছরের কাল্টিভেশনের শক্তি তুমি সব হারিয়ে ফেলবে। এবং ফেলিক্স তো তাতেই রাজি হয়ে যায়। এবার আমরা দেখতে পাই যে এটার জন্য একটা প্রক্রিয়ার আয়োজন করা হয়েছিল, কিন্তু তার আগেই সারার জ্ঞান কিছুটা ফিরে আসে। এবার সারা তো বলে ওঠে যে তুমি আমাকে ফক্স ক্ল্যানে কেন নিয়ে এসেছো? আমি একটুখানি অজ্ঞানী হয়ে গেছিলাম, তাছাড়া আর কিছুই না। এবার ফেলিক্স তো তখনই বলে যে আসলে তোমার জ্ঞানই ফিরছিল না, ডক্টরও বলে দিয়েছিল যে ওখানে তোমাকে সারানো যাবে না, তাই জন্যই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। তোমার মনে আছে যখন আমাদের প্রথম দেখা হয়েছিল আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি আমার কম্পানিয়ন হবে কিনা? এবং সারা বলে যে হ্যাঁ মনে আছে। আমি তখন উত্তর দিয়েছিলাম না, এবং এখনো আমি সেই উত্তরটাই দেব। এবার সারা তো মনে মনে ভাবে যে তুমি আসলে একটা ফক্স কিং, সুতরাং তুমি ইmmortal বা অমর, কিন্তু আমি তো সেটা নই। আমি হচ্ছে একজন সাধারণ মানুষ, সুতরাং তোমার লাইফ স্প্যানের তুলনায় আমারটা কিছুই না, তাই তোমার উচিত হবে না কোনো হিউম্যান কম্পানিয়ন খুঁজে বার করা। এবার এই না উত্তর শুনে ফেলিক্স তো বলে ওঠে যে কিন্তু কেন? এবং সারা বলে যে কারণ আমি তোমাকে বিয়ে করতে চাই না। আমি জানি যে আমি তো একদিন না একদিন মারাই যাব। আমি খুশি যে আমি তোমাকে খুঁজে পেয়েছি। আমি বার্ড আর লাইয়ের বাবাকে খুঁজে পেয়েছি। আমি মারা গেলেও ওদের বাবা থাকবে ওদের খেয়াল রাখার জন্য। কিন্তু একজন সাধারণ মানুষ হিসাবে আমি তো তোমার সাথে সারা জীবন থাকতে পারবো না। আমি এইটা ভেবেই খুশি থাকবো যে আমার একটা ফক্স ডিমন এক্স বয়ফ্রেন্ড ছিল। এবং এই বলে সারা তো ফেলিক্সকে জড়িয়ে ধরে, এবং ফেলিক্স তখনই তার শক্তির সাহায্যে সারাকে অজ্ঞান করে দেয়। এবার আমরা দেখতে পাই যে ফক্স ক্ল্যানে সারাকে নিয়ে সেই রিচুয়ালটা করা হয়, যেখানে কিনা ফেলিক্স তার সমস্ত শক্তি দিয়ে সারাকে বাঁচিয়ে তোলে। কিন্তু এর একটা সাইড এফেক্টও ছিল।
সারার আর ফেলিক্স বা অন্য কারোর কোনো কথাই মনে থাকতো না। তার যখন জ্ঞান ফিরে সে আবার নিজের বাড়িতে নিজেকে পায়, মানে কিনা সারা আগে যে বাড়িতে থাকতো সেখানে। তো সেখানে জ্ঞান ফেরার সাথে সাথে সারা তো ভাবে যে উফ, আমি মনে হয় খুব বাজে একটা স্বপ্ন দেখছিলাম। স্বপ্নে একটা ফক্স ডিমার আমার স্বামী ছিল, কিন্তু এসব তো কিছুই সত্যি না। আসলে ফিলিক্সের কোনো স্মৃতি আর সারার মনে ছিল না। সেখানে আমরা বার্ড আর লাইকেও দেখতে পাই, কিন্তু তারাও ফেলিক্সের ব্যাপারে আর কিছুই বলে না। এবার পরদিন সারা তার কথা মতো সেংসি গ্রুপে জয়েন করে। মানে তার মনে তো এটাই হচ্ছিল যে সে প্রথম দিনের মতোই জয়েন করেছে, কিন্তু সারার বারবার মনে হচ্ছিল যে জায়গাটা আমার বড্ড চেনা চেনা লাগছে, লোকজনকেও বড্ড চেনা চেনা লাগছে। আমি কি এখানে আগে এসেছি? এবং সারা তো অফিসে ঘুরতে ঘুরতে ফেলিক্সের রুমের সামনে চলে আসে, কিন্তু ফেলিক্সের নতুন সেক্রেটারি সারাকে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং তাকে বলে যে কখনোই যেন সে প্রেসিডেন্টের ঘরের সামনে না আসে। এবার সারা তো অফিস থেকে বেরিয়ে বাড়ির জন্য রওনা দেয়, কিন্তু বাড়িতে আসার নাম করে সে ফেলিক্সের ম্যানশনের সামনে চলে আসে। মানে তার স্মৃতি চলে গেলেও কোনো না কোনোভাবে তার মাসেল মেমোরি তাকে এখানে নিয়ে আসে। সারা ভাবে যে আমি কি এখানে আগে কখনো থাকতাম? এই জায়গাটা আমার এত চেনা চেনা লাগছে কেন? এবং তখনই বাটলার লি সেখানে বেরিয়ে আসে এবং বাটলার লি তো বলতে থাকে যে ম্যাডাম, আপনি দয়া করে মাস্টারকে বাঁচান। এবং বাটলার লি সারাকে সব কথা খুলে বলে, মানে এতদিন কি কি হয়েছিল সেই সব। আসলে ফেলিক্সই এই সব লোকেদের মেমোরি ইরেজ করে দিয়েছিল, তার অফিসের লোকেদের এবং বাচ্চাদের সকলেরই, যাতে সারা কোনোভাবে সত্যিটা জানতে না পারে এবং সারার যেন এটা না মনে হয় যে সে ফেলিক্সের কাছে ঋণগ্রস্ত রয়েছে। এবার ফেলিক্সের নাম শুনতেই সারার মনের মধ্যে তো কিছু একটা ট্রিগার করে এবং সারা বলে ওঠে যে ওর নাম শুনতেই আমার মনে হচ্ছে যে আমাদের অনেক দিনের চেনা পরিচয়। এবং বাটলার লি তো তখনই সারাকে ফেলিক্সের কাছে নিয়ে যায় এবং আমরা দেখতে পাই যে এখন ফেলিক্সকে সেই জঙ্গলের মধ্যে ওই বরফের বিছানাতে রাখা হয়েছিল, মানে যেখানে তার সাথে সারার প্রথমবার দেখা হয়েছিল সেই জায়গায়। এবং সেখানে ফেলিক্স মনুষ্য রূপে ছিল না, সেখানে সে তার শিয়াল রূপে ছিল, যে কিনা কোনোভাবেই মনুষ্য রূপে আসতেই পারছিল না। এবার সারা তো বারবার ফেলিক্স মানে শিয়াল ফেলিক্সের সামনে গিয়ে তার নাম ধরে ডাকে, কিন্তু তাতেও কোনো লাভই হয় না। বাটলার লি বলে যে আমি তো অনেক দিন ধরেই চেষ্টা করছি, কিন্তু কোনো লাভই হচ্ছে না। এবার সারা তো তার বাচ্চাদের বলে যে তোমরা বাবাকে ডাকো, এবং তারাও ড্যাডি ড্যাডি করে ফেলিক্সকে ডাকতে থাকে, কিন্তু তাতেও কোনো লাভই হয় না। এবং তখনই সেখানে এল্ডার সু অর্থাৎ কিনা রক্সির বাবা আসে। রক্সি সারাকে একটি লাল বল দিয়ে বলে যে এটা ফেলিক্সকে দাও, এটার মধ্যে হাজার বছরের কাল্টিভেশনের ফলাফল রয়েছে, এটা ফেলিক্সকে দিলে ওর মনুষ্য রূপে ফিরে আসতে পারবে। আমি জানি যে ও আমার মেয়েকে শাস্তি দিয়েছিল, কিন্তু আমি এটাও জানি যে ও আমাদের ক্ল্যানের রাজা হিসেবে অত্যন্ত যোগ্য একজন রাজা, তাই আমি ওকে সাহায্য করতে চাই। এবার ওই বলটা দেওয়ার ফলে ফেলিক্স তো তার মনুষ্য রূপে ফিরে আসে, কিন্তু তার জ্ঞান তখনও ফিরছিল না। এবং তখনই বাটলার লি বলে যে তাহলে আর একটাই পন্থা রয়েছে, তাহলে সারার সাথে ফেলিক্সের একটা কন্ট্রাক্ট করতে হবে, মানে যেটাকে মানুষেরা ম্যারেজ বলে থাকে, কিন্তু এটা মানুষদের বিয়ের মতো সাধারণ বিয়ে ছিল না, এটা ছিল মানুষ আর ডিমনের মাঝখানের বিয়ে, যেটা কিনা রাত 12টার সময় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যেখানে ডিমন ফিলিক্স এবং মানুষ সারাকে একসাথে শুয়ে রাখা হবে এবং আকাশ থেকে বজ্রপাতের মাধ্যমে তাদের বন্ডটা তৈরি হবে। তখন যদি ফেলিক্স উঠে সারাকে প্রোটেক্ট করতে না পারে, তাহলে কিন্তু তারা দুজনেই একসাথে সেখানে মারা যেতে পারে। বাট লি তো সারাকে বলে যে তুমি তৈরি তো, এর ফলে কিন্তু তুমি মারাও যেতে পারো। এবার সারা তো তখনই বলে যে আমি তৈরি, আমি জানি যে ফেলিক্স আমাকে বাঁচানোর জন্য কি করেছে। এমনিতেও একটা মানুষ হিসেবে আমি আর কতদিন বাঁচবো, বড়জোর 60 বছর বাঁচবো, কিন্তু আমি ফেলিক্সকে বাঁচিয়ে তুলতে চাই। এবার বার্ড আর লাই তো প্রচন্ড কান্নাকাটি করছিল, কারণ তারা ভাবছিল যে তারা আদেও তাদের মা বাবাকে আর ফিরে পাবে কিনা, এবং সারা তো তাদেরকে শেষবারের মতো হাত করে আদর করে দেয়। এবার আমরা রাতের বেলার দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে ফক্স ক্ল্যানে সারা এবং ফেলিক্সের বিয়ের রিচুয়াল শুরু হয়ে যায়, যেখানে একটি কন্ট্রাক্টে সারাকে নিজের রক্তের ছাপ দিয়ে সই করতে হয় এবং সারা সেখানে ফেলিক্সের হাত কেটেও তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয়। সে ফেলিক্সের পাশে বসে বিয়ের মন্ত্র পড়তে শুরু করে এবং আশপাশ দিয়ে সেই ফক্স ডেমনরা ঘুরতে শুরু করে। এবার সে তো ফেলিক্সের হাত ধরে সেখানেই শুয়ে পড়ে এবং সে বলে যে ফেলিক্স, আজকে যদি তুমি না ওঠো তাহলে কিন্তু আমরা দুজনেই এক্ষুনি বজ্রপাতে মারা যাব। সবাই আমাকে বলেছে যে একটা ডিমন আর হিউম্যানের ভালোবাসা কখনো পরিপূর্ণতা পেতে পারে না, তুমি সবাইকে ভুল প্রমাণ করো, আজকে তুমি ফিরে এসো।
এবার তখনই তো আকাশ থেকে প্রচন্ড বজ্রপাত শুরু হয়, যেটা কিনা সোজা সারা আর ফেলিক্সের ওপরেই পড়ছিল। বার্ড আর লাইতো তাদের মায়ের কাছে যাওয়ার জন্য প্রচন্ড কান্না করতে থাকে। ওদিকে বাটলার লিও তো প্রচন্ড কাঁদতে থাকে যে এবার কি হবে। কিন্তু তখনই ফিলিক্স তার নাইন টেলড ফক্সের রূপ ধারণ করে এবং সে নিজে বেঁচে ওঠে এবং সারাকেও বাঁচিয়ে নেয়। বার্ড আর লাইতো সঙ্গে সঙ্গে তাদের মা বাবার কাছে ছুটে যায় এবং বাটলার লিও প্রচন্ড খুশি হয় যে তার মাস্টার ফিরে এসেছে এবং তারা তো তাদের দুই সন্তানের সাথে খুবই খুশিতে জীবন কাটাচ্ছিল। এবং যেহেতু সারা আর ফেলিক্সের মধ্যে বিয়ে হয়ে গেছিল, বা বলা যায় তাদের বিয়ের কন্ট্রাক্ট সাইন করা হয়ে গেছিল, তাই জন্য এখন সারার আয়ু ফেলিক্সের আয়ুর সমান হয়ে গেছিল। মানে সারাকে আর ফেলিক্সের অনেক আগে মরে যেতে হবে না। ফেলিক্স যতদিন বাঁচবে সারাও ততদিনই বাঁচবে, যেটা কিনা তাদের ডিমন ম্যারেজের একটা অংশ ছিল। এবং এই ড্রামার শেষ সিনে আমরা দেখতে পাই যে সারা তো আরো একবার প্রেগনেন্ট হয়েছিল এবং সে হয়তো আরো একটা ফক্স ডিমন বেবির জন্ম দিত। এবং সেই নিয়ে বার্ড এবং লাইতো খুবই খুশি ছিল, কারণ তার একটা নতুন ভাই বোন পেত। এবং এখানেই এইভাবে আমাদের ফক্স ডিমন স্টোরির হ্যাপি এন্ডিং হয়। তো তোমাদের এই গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। আর তোমাদের কি মনে হয়, অমরত্ব কি অভিশাপ নাকি আশীর্বাদ, সেটাও কমেন্টে জানিও। ড্রামাটা ভালো লাগলে এখনই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা কিন্তু ক্লিক করে দাও। তাহলে আমার নতুন